অনেক শব্দের অনুপস্থিতি আর কিছু বিশেষ শব্দের উপস্থিতি আশা করি অনুভব করতে পারছেন। কোরাপুট নেচার ক্যাম্প সংলগ্ন ঘন পাইন ফরেস্টের ভেতর থেকে এক মেঘ মধুর কুয়াশা মাখা শুভ সকাল। আমাদের সাউথ ওড়িশা ও ছত্তিশগড় সিরিজে আপনারা দেখে থাকবেন যে আমরা সন্ধ্যেবেলা কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন সকালবেলা ব্রহ্মপুর, তপ্তপানি, হরভঙ্গি, রায়গড়া, কুটুনিপাদার, দামানজড়ি হয়ে সন্ধ্যেবেলা কোরাপুট নেচার ক্যাম্পে এসে পৌঁছই। কোরাপুটের আশেপাশের দ্রষ্টব্যের ভৌগোলিক ব্যাপ্তি অনেক বেশি হওয়ায় আমরা এখানেই থেকে আগামী দুদিন সাইট সিইং করছি। আর সিরিজের দ্বিতীয় মানে গত এপিসোডে আপনারা দেখে থাকবেন আমরা প্রথম দিন 190 কিলোমিটার জুড়ে শবর শ্রীক্ষেত্র, ট্রাইবাল মিউজিয়াম, ডুমুরিপুট হনুমান, হাল মিউজিয়াম, রানী দুদুমা জলপ্রপাত আর দেওমালি হিল কভার করেছি। নিচে লিংক দেওয়া আছে, এখনো না দেখে থাকলে পর্বগুলি দেখার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন এবার কোরাপুট ভ্রমণের দ্বিতীয় দিনের সূচনা করা যাক। ঘুম ভাঙতেই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। কেউ বলবে এটা কোনো নামকরা হিল স্টেশন নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে কোরাপুট নেচার ক্যাম্প সংলগ্ন পাইন ফরেস্টের ভেতরে মর্নিং ওয়াক করছি। শুধু পাইন নয়, আছে অনেক রকমের গাছ এবং বিভিন্ন প্রজাতির পাখি। এই কৃত্রিম পাইন বনের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্রায় 5 কিলোমিটার লম্বা জিপেবল এবং ওয়াকেবল ট্রেল। প্রকৃতির সঙ্গে এক হয়ে মিশে এই মায়াবী ওয়েদারে হাঁটতে এক কথায় অপূর্ব লাগছিল। আজ 250 কিলোমিটারেরও বেশি পথ চলা রয়েছে। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া যাক। নেচার ক্যাম্প থেকে বেরিয়ে NH 326 এ পড়লেই 1 কিলোমিটারের মধ্যে ডান দিকে আসবে এই যে কফি বোর্ড। এখানে কফি আর গোলমরিচ ফলানো হয়। এটি একটি ডেমনস্ট্রেশন ফার্ম যেখানে লোকজনকে প্রশিক্ষণও দেওয়া হয়, ভিজিটারদের দেখানো হয় কি করে কফি উৎপাদন হয়, আর আছে একটা খুব সুন্দর কফি শপ। এখানে আমরা পরে আসবো। কোরাপুট নেচার ক্যাম্প টেকনিক্যালি কোরাপুট মিউনিসিপ্যাল লিমিটস এর জাস্ট বাইরে হওয়ায় মেন হাইওয়েতে পড়লেই এরকম চারিপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের অভ্যর্থনা জানাবে। আজ আমাদের প্রথম গন্তব্য কোরাপুট থেকে 74 কিলোমিটার দূরে কোলাব বা শবরী নদীর তীরে গুপ্ত কেদার বা বাবা গুপ্তেশ্বর মহাদেবের মন্দির। এখন গাড়ি ছুটছে উড়িষ্যার কোরাপুট জেলার সব থেকে বর্ধিষ্ণু শহর জয়পুরের উদ্দেশ্যে, আর শিগগিরই আসতে চলেছে জয়পুর ঘাটস বা জয়পুর ঘাটি। এই যে আমাদের বাঁ পাশে চলে যাচ্ছে কোলাব ড্যাম যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা উল্টো মুখে আজ বিকেলবেলা ফিরব। ঘাটির চড়াই শুরু হতেই এরকম জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন। আমরাও দাঁড়িয়েছিলাম আর এই ওয়াচ টাওয়ারে চড়েছিলাম ভিউ দেখার উদ্দেশ্যে। কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনের জন্য আজ ওয়েদার বিমুখ, এরকম ঘন মেঘে ঢেকে আছে চারিদিক। ওয়াচ টাওয়ারে চড়ে তো ছিলাম কিন্তু তেমন কোনো ভিউ দেখতে বা ধরতে পারিনি, তাই নিরাশ হতে হলো। সারা রাস্তায় কিন্তু এরকম আরো অনেক ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। সামনে আসছে কোরাপুট থেকে 22 কিলোমিটার দূরে জয়পুর শহর। নেচার ক্যাম্প থেকে দূরত্ব মোটে 18 কিলোমিটার। ইংরেজি অক্ষর দেখে জয়পুর মনে হলেও এর আসল উচ্চারণ কিন্তু জয়পুর। 1649 সালে মহারাজা বীর বিক্রম দেব তার রাজধানী পুরনো নন্দপুর শহর থেকে তুলে এনে এখানে স্থাপন করেন। যুদ্ধে বিজয়ের পরে স্থাপিত শহর, তাই নাম জয়পুর। কোরাপুট শহর কোরাপুট জেলার সদর দপ্তর হলেও এই জয়পুর শহর কিন্তু কোরাপুট ডিস্ট্রিক্টের সব থেকে বড় শহর। এখানে রয়েছে পুরনো দুর্গ, রাজপ্রাসাদ ও বিরাট বড় জগন্নাথ সাগর লেক। এই যে বাঁ দিকে যে বিরাট জলরাশি দেখতে পাচ্ছেন তা ওই জগন্নাথ সাগর লেকের অংশ। আমরা এখন গুগলের দর্শানো রাস্তায় বৈপাড়িগুড়া অভিমুখে। এই রাস্তায় জয়পুর থেকে বৈপাড়িগুড়ার দূরত্ব 22 কিলোমিটার, আর পাশের যে NH 326 ওইটা দিয়ে কোটা জংশন হয়ে বৈপাড়িগুড়া পৌঁছতে আরো 2 কিলোমিটার বেশি, 24 কিলোমিটার রাস্তা পড়বে। চারিদিকের প্রকৃতির কিভাবে বর্ণনা দিই বলুন তো? চমৎকার, মনোরম, দারুণ, দুর্দান্ত, অনবদ্য, অপূর্ব, অসাধারণ, অনন্য। আমার অভিধানে তো আর শব্দে কুলোচ্ছে না। কি জানেন তো, যখন আমরা পাহাড়ে যাই, সে নর্থ বেঙ্গল হোক, সিকিম হোক, হিমাচল প্রদেশ হোক, উত্তরাখণ্ড হোক কি কাশ্মীরই হোক, মনে একটা প্রত্যাশা থাকে প্রকৃতি না জানি কত সুন্দর হবে।
কিন্তু আমাদের দেশের এই ভাগটা যে এত সুন্দর তা কখনো ধারণা ছিল না। আর রাস্তাঘাট, অপরাধ নেবেন না, লাল্লু যাদবকে কোট করলে হেমা মালিনীর গালের চেয়েও মসৃণ। দিস ইজ রিয়েলি আ রোড ট্রিপার্স প্যারাডাইস। আমরা পৌঁছে গেলাম বইপাড়িগুড়ার মেইন ছকে। বাঁ দিক থেকে NH 326 জয়পুর থেকে কোটা জংশন হয়ে এসে এই সামনের দিক থেকে ঘুরে সোজা এই যে সামনের রাস্তাটা, ওটা চলে গেল NH 326 মালকানগিরির দিকে। আর আমরা এই ডান দিকে গুপ্তেশ্বরের দিকে ঘুরে গেলাম। বইপাড়িগুড়া থেকে গুপ্তেশ্বর 34 কিলোমিটার রাস্তা। দুপাশে মাইলের পর মাইল সবুজ ধান ক্ষেত, তারপরে আসবে পাহাড়, উপত্যকা, জঙ্গল, মানে কাকে ছেড়ে কাকে দেখবো আর কি। ঘন শাল বনের মধ্যে সুগন্ধি চম্পা গাছ পরিবেষ্টিত বাবা গুপ্তেশ্বর একটি চুনা পাথর বা লাইমস্টোনের গুহাতে অধিষ্ঠান করেন। 10 ফিট পরিধি আর 6 ফিটের বেশি লম্বা শিবলিঙ্গটি এখনো বেড়েই চলেছে। 350 হেক্টয়ারের ওপর ছড়ানো এই বিশাল জঙ্গলটিকে সম্প্রতি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে। শোনা যায় প্রভু রাম দণ্ডকারণ্যে বনবাসের সময় এই গুহার সন্ধান পান ও মহাদেবের পূজা করেন। এরপর তা স্মৃতির অতলে তলিয়ে যায়। জয়পুর শহর প্রতিষ্ঠার পর রাজা বীর বিক্রম দেব আবার এর সন্ধান পান ও পূজা চালু করেন। এতদিন বাবা গুপ্ত ছিলেন বলে ইনি গুপ্তেশ্বর বা গুপ্তকেদার। শ্রাবণ মাসে এখানে পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রায় 50-60 কিলোমিটার পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসেন। আমাদের দর্শনের সময় গুপ্তেশ্বরের রাস্তার সম্প্রসারণ আর মন্দির সংস্কারের কাজ চলছিল। আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখতেই পারছেন মন্দিরের রেনোভেশন চলছে। মন্দিরের নতুন দ্বার নির্মিত হচ্ছে। এখান থেকে 200টা সিঁড়ি চেপে গুহাতে প্রবেশ করতে হয়। এখানে জুতো ছেড়ে আমরা এগোচ্ছি। সিঁড়িগুলো বেশ চওড়া আর সুন্দর করে বাঁধানো। মাথায় আবার ঢাকাও দেওয়া আছে, কাজেই রোদ বৃষ্টিতে কোনোই অসুবিধে হবে না। খালি খেয়াল রাখবেন এখানে খুব বাঁদরের উৎপাত। হাতে খাবার বা ফোন থাকলে সাবধানে রাখবেন। সিঁড়ি বেয়ে উঠেই যেমন প্রায় সব শিব মন্দিরেই থাকে, নন্দী শিবের গুহার দিকে মুখ করে বসে আছে। আর অংশুমান যেদিকে এগিয়ে যাচ্ছে ওদিক দিয়েই গুহাতে প্রবেশ করতে হয়। গুহাতে রয়েছেন বিশাল আকৃতির শিবলিঙ্গ, গুপ্তেশ্বর মহাদেব বা গুপ্তকেদার। সামনেই বয়ে চলেছে বর্ষায় স্ফীত খরস্রোতা শবরী বা কোলাব নদী। মন্দির থেকে একটুখানি হেঁটেই চলে এলাম এই নদীর পাড়ে। গুপ্তেশ্বরের লাইমস্টোন কেভ সিস্টেম এই নদীর তীরেই অবস্থিত। বাবার গুহা ছাড়া এখানে কিন্তু আরও কেভ সিস্টেম রয়েছে, যেমন স্বর্গদ্বার আর পরাবেদা গুহা। 400 কিলোমিটারেরও বেশি লম্বা এই কোলাব নদী উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালায় উৎপন্ন হয়ে তার যাত্রাপথ উড়িষ্যা আর ছত্তিশগড়ের মধ্যে প্রায় 200 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানা স্থাপন করে, আর তারপর অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে মিলিত হয়। আমরা দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যায়, আর নদীর স্রোতের ওপারে হচ্ছে ছত্তিশগড়। নদীর ওপারে ছত্তিশগড়ের তিরিয়া গ্রাম। এখন স্রোত দেখে কল্পনাও করতে পারবেন না, কিন্তু বর্ষার আগে শিবরাত্রির সময় এখানে একটি অস্থায়ী বাঁশের সাঁকো স্থাপন করা হয়। ছত্তিশগড় থেকে গুপ্তেশ্বরে আগত হাজার হাজার পুণ্যার্থী এই শর্টকাট দিয়ে সহজেই বাবাকে দর্শন করতে পারেন। এই নদীর পাড়ে আবার সমুদ্রের তটের মতো সোনালী বালির বীচও রয়েছে। এখানে খালি বাবার গুহাই নয়, আশেপাশে নৈসর্গিক দৃশ্যও দেখবার মতো। গুপ্তেশ্বর থেকে ফেরার সময় আবার ওই চড়াইয়ের জায়গাটায় দাঁড়াতে হলো। রাস্তা সম্প্রসারণ হচ্ছিল বলে রোড কন্ডিশন ভালো ছিল না, কাদা পাথর ফাথর সব ছড়িয়েছিল, তাই অনেকগুলো উইঙ্গার আর গাড়ি ফেঁসে গেছিল। প্লাস অনেকগুলো গাড়ি তো লাইন করে ওখানেই লোক নামিয়ে দিচ্ছিল, সেখান থেকে সব পুণ্যার্থীরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্যাম কাটার পর আবার আমরা এগোতে পারলাম। তবে এখন কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এখন এখানে আপনারা এলে ঝাঁ চকচকে নতুন রাস্তা পাবেন। গুপ্তেশ্বর থেকে আবার 34 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বইপাড়িগুড়া। ফিরতি পথে মাঠে এনার সঙ্গে দেখা হয়ে গেছিল, দাঁড়িয়ে পড়েছিলাম ছবি তুলতে। এই বইপাড়িগুড়া জংশন থেকে এবার আমরা সোজা NH 326 ধরে কোটা জংশনের দিকে যাব। আর এই যে ভ্যানটা বাঁ দিকে ঘুরে গেল, ওই দিক দিয়ে সকালে এসেছিলাম জয়পুর হয়ে। বইপাড়িগুড়া থেকে কোটা জংশনের দূরত্ব মোটে 10 কিলোমিটার। আর এবার আমরা চলেছি বিখ্যাত ডুডুমা ওয়াটারফল দেখতে। এসে পড়লো কোটা জংশন।
এখান থেকে NH 326 সোজা জয়পুর চলে গেছে 13 কিলোমিটার দূরে। আর এটা একটা ওয়াই জাংশন। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। এবার মাছকুন্ড হয়ে দুদুমা যাওয়ার পথে। দুদুমা বা মাছকুন্ডের জন্য প্রথমে কোটা জাংশন থেকে এই সোজা রাস্তা ধরে লামাতাপুটের দিকে যেতে হবে। এখান থেকে লামাতাপুটের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। এই হচ্ছে লামাতাপুট। এই যে সামনে সোজা রাস্তাটা, আমরা যখন আজকে কোরাপুট ফিরবো ওই সোজা রাস্তাটা দিয়ে আবার এদিকে আসবো। এখন আমরা এইখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছকুন্ড হয়ে দুদুমা যাওয়ার রাস্তা। লামাতাপুট থেকে মাছকুন্ড ডাইভারশন ড্যামের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, আর সেখান থেকে দুদুমা ওয়াটারফল বা জলপ্রপাত আরো 3 কিলোমিটার, মানে টোটাল 24 কিলোমিটার। এই যে আমরা গুপ্তেশ্বর থেকে এলাম, গুপ্তেশ্বর থেকে টোটাল দুদুমা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 91 কিলোমিটার। আর যদি কোরাপুট থেকে ডাইরেক্টলি আসেন তাহলে ওই কোলাব ড্যামের পাশ দিয়ে ডাইরেক্টলি রাস্তা আছে, সেক্ষেত্রে ডিস্টেন্স পড়বে একদিকে 68 কিলোমিটার। আবার আমরা গত এপিসোডে যেটা দেখেছিলেন, মানে গতকাল যেটা দেখেছিলাম রানী দুদুমা ওয়াটারফল, সেখান থেকে যদি আমরা ডাইরেক্টলি দুদুমায় আসি তাহলে এক পিঠের ডিস্টেন্স পড়বে 55 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনলেন, মানে রানী দুদুমা আর দুদুমা এটা কিন্তু দুটো ভিন্ন ওয়াটারফল, একই ওয়াটারফল নয়। এই যে বাঁদিকে নদীটা দেখছেন, এটাই হচ্ছে মাছকুন্ড বা সিলেরু নদী। এই নদীটা আবার আমরা যে গুপ্তেশ্বরে শবরী নদী দেখে এলাম তার উপনদী বা ট্রিবিউটারি। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আর মনোরম। আর পারলাম না, তাই গাড়ি চালাতে চালাতে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। আর ওই দেখা যায় মাছকুন্ড নদীর ওপরে মাছকুন্ড ডাইভারশন ড্যাম। এই ড্যামটা দেখতে একটু পরে আসছি, আগে চলুন আরো 3 কিলোমিটার উজিয়ে আগে দুদুমা জলপ্রপাতটা দেখে নেওয়া যাক। অবশেষে দুপুর 1টার সময় এসে পৌঁছলাম দুদুমার পার্কিং এ। এখানে গাড়ির জন্য পার্কিং ফি হচ্ছে 50 টাকা। পার্কিং থেকে সিঁড়ি দিয়ে কিছুটা নামলেই দেখা যাবে 541 ফিট ওপর থেকে মাছকুন্ড নদী আছড়ে পড়ে তৈরি হওয়া জলপ্রপাত। এর কোনো নাম নেই, স্থানীয় ভাষায় দুদুমা মানে কেবলই জলপ্রপাত। আমরা দাঁড়িয়ে আছি ওড়িশার কোরাপুট জেলায়, আর নদীর ওপারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলা। মধ্যিখানে মাছকুন্ড নদীর সুবিশাল গর্জ। নদীর দুদিকেই জলপ্রপাত আছে, একটা মেইন দুদুমা আর একটা ড্যামের ডাইভারশন টানেল থেকে ছাড়া জলের সাদা দেওয়াল। সিঁড়ি দিয়ে নামার সময়ও দেখেছি, আর এখনো ওঠার সময় এই বাবাকেই দেখছি। যোগ অভ্যাসে কতটা পারদর্শী হলে এমন কঠিন মুদ্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। বাবা পেটের দায় করছেন, কিন্তু ওনার সাধনা আর দক্ষতাকে কুর্নিশ জানাই। বেলা 1:45 নাগাদ বেরিয়ে পড়লাম দুদুমা থেকে 3 কিলোমিটার দূরে মাছকুন্ড ড্যাম দেখার জন্য। একটা কাণ্ড হলো, আমাদের জালাপুট ড্যাম দেখার ইচ্ছে তো ছিল, কিন্তু এখান থেকে আবার লামাতাপুট গিয়ে উল্টো দিকে জালাপুট যেতেই পড়বে এক পিঠে 47 কিলোমিটার। ভাবলাম আর এই যাত্রায় হবে না। ঠিক মাছকুন্ড ড্যামের এন্ট্রি পয়েন্টে এসে একটা দোকানে জিজ্ঞেস করাতে জানলাম এই মাছকুন্ড নদীটা এই ড্যামের ওপর দিয়ে ক্রস করে ওপার দিয়ে গেলে একটা শর্টকাটে মোটে 21 কিলোমিটারে জালাপুর পৌঁছে যাওয়া যাবে। ব্যাস, চড়ে পড়লাম ড্যামে। আমরা ওড়িশার কোরাপুট ডিস্ট্রিক্টের দিক থেকে মাছকুন্ড ডাইভারশন ড্যামের ওপরে প্রবেশ করছি, আর ওই সামনেই নিচে দিয়ে বয়ে চলেছে মাছকুন্ড বা সিলেরু নদী। আর এই ড্যামের ওপর দিয়ে রাস্তাটা ক্রস করে ওপারে গেলেই ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট, আর এই নদীটা হচ্ছে ওড়িশা আর বিশাখাপত্তনমের বর্ডার। এই মাছকুন্ড ডাইভারশন ড্যাম মাছকুন্ড হাইড্রো ইলেকট্রিক স্কিমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার একটি জয়েন্ট স্কিম। জালাপুর ড্যাম থেকে 17 কিলোমিটার ডাউনস্ট্রিমে অবস্থিত এই ডাইভারশন ড্যাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্য নদীর জল পাওয়ার ক্যানালে ডাইভার্ট করে। বিরাট টানেল দিয়ে জলের স্রোত প্লান্টের টারবাইনে নিয়ে গিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমরা মাছকুন্ড নদী এই ড্যামের ওপর দিয়ে ক্রস করে এইবার অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়লাম। জায়গাটার প্রাকৃতিক শোভা ভীষণ সুন্দর, তাই ইচ্ছে করলো একটা এক্সটেন্ডেড ফটো সেশন করার। তো যেমন ইচ্ছে তেমন কাজ, নেমে পড়লাম ফটো তোলার জন্য। ফটো তুলতে তুলতে হঠাৎ সুদীপ্তার ইচ্ছে হলো একটু হিন্দি আর ইংরেজিটা চাগিয়ে নেয়ার। তো দেখুন তার ফল। ये रहा ये दूसरा साइड, रिजर्वॉयर का दूसरा साइड। It's very green, probably because of the monsoon.
Also, otherwise also there are a lot of trees and plants all around, very pleasing to the eyes, very pleasing to the eyes. এই উড়িষ্যায় ছিলাম আর এই এখন চলেছি অন্ধ্রপ্রদেশের রাস্তা দিয়ে। রাজ্য আর ভাষা পাল্টে গেলেও কিন্তু প্রকৃতি একটুও পাল্টায়নি, ঠিক একই রকম চিত্তাকর্ষক আছে। মাচকুন্ড ডাইভারশন ড্যাম থেকে জালাপুর ড্যাম যাওয়ার এই 21 কিলোমিটার রাস্তার ভূগোলটা কিন্তু অসাধারণ। দাঁড়ান দেখাই আপনাদের। মাচকুন্ড নদী ক্রস করতেই উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম। নদীটাই দুই রাজ্যের সীমানা। এটা অন্ধ্রপ্রদেশের একদম ওপরের ভাগ। মাত্র 21 কিলোমিটার যেতেই এসে গেলাম জালাপুর। সেখানে আবার মাচকুন্ড বা সিলেরু নদী পেরিয়ে ফের ঢুকে পড়লাম উড়িষ্যায়। মানে অন্ধ্রপ্রদেশের সঙ্গে বেশ লুকোচুরি খেলা হলো আর কি। স্বাধীনতারও আগে 1946 সালে তৈরি শুরু হওয়া জোলাপুর বা জালাপুর ড্যাম আমাদের দেশের সবচেয়ে পুরানো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টগুলির মধ্যে অন্যতম। 70 দশক ধরে এই বাঁধ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে আর এর প্ল্যান্ড লাইফ হচ্ছে 100 বছর। এই বাঁধকে তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা হয়। এতে একটুও রিইনফোর্স কংক্রিট ব্যবহার করা হয়নি। ড্যামটি রাবেল ম্যাসোনারি আর সিমেন্ট মর্টারের মিশ্রণে তৈরি হয়েছে। 1425 ফুট লম্বা আর বেস থেকে 200 ফুট উঁচু এই ড্যাম মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের প্রধান জলাধার। এর জলরাশি থেকে 5টি সাব প্রজেক্ট মোট 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হয়। আর বাঁধের জল সেচের কাজেও ব্যবহৃত হয়। ওই যে দেখুন, গাড়ি পার্ক করে চলে গেছে ড্যামের ওপর ছবি তোলার জন্য। কোনো একটা ভালো জায়গা দেখলেই হলো, সঙ্গে সঙ্গে নেমে ছবি তোলা চাই। কি করব বলুন, ভালো কিছু দেখলে তো হাত নিষ্পিস করে ক্যামেরা বন্দি করার জন্য। আর এই জায়গা তো বলাই বাহুল্য। ওই দেখুন জলাধারের ওপরে একটা কৃত্রিম দ্বীপ হয়ে আছে। এইটা হচ্ছে জোলাপুর ড্যামের মেন জলাধার। আর এখন বর্ষার জন্য জলের রং ঘোলাটে হয়ে রয়েছে। পুরো জোলাপুর রিজার্ভারটা ক্রস করতে হলে পরপর দুটো ড্যাম পেরোতে হয়। এখন আমরা ওই দ্বিতীয় ড্যামটা পেরোচ্ছি। এটা ড্যামের অন্য সাইডটা, মানে যেদিকে জল ধরে রাখা রয়েছে তার অন্য দিকটা। এখন জল ছাড়া হচ্ছে না বলে দেখুন কেমন রুক্ষ শুকনো পুরো পাথর বেরিয়ে পড়েছে সব। বেলা 3টে বাজে। এবার কোরাপুটের দিকে ফিরতে হবে। এখান থেকে যেতে হবে প্রায় 68 কিলোমিটার। কিন্তু এখনই ড্যাম দেখা সব শেষ হয়ে যায়নি, এখনো একটা বড় ড্যাম দেখা বাকি আছে। আমরা কোলাব ড্যাম দেখে আজকে কোরাপুট ফিরব। আমরা লামাকাপুটের দিকে এগিয়ে যাচ্ছি। জোলাপুর থেকে লামাকাপুটের দূরত্ব হচ্ছে মাত্র 27 কিলোমিটার। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে মসৃণ আর সুন্দর, সুতরাং একদমই বেশি সময় লাগার কথা নয়। এই যে জায়গাটা দেখছেন, এইখান থেকে ঘুরে আমরা লামাতাপুর যাওয়ার মেন হাইওয়ের সঙ্গে মিশে যাব। ঠিক এই পয়েন্ট থেকে পেছনের দিকে গেলে মাত্র 50 কিলোমিটার দূরেই কিন্তু আরাকু ভ্যালি। আর আমরা সোজা লামাতাপুটের দিকে চলে যাচ্ছি। এই সামনেই হচ্ছে এই মেন হাইওয়ে। পৌঁছে গেছি লামাতাপুর। ওই যে বাঁ দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই সেই রাস্তা। সকালবেলা মাচকুন্ড ড্যাম যাওয়ার জন্য এই রাস্তা দিয়েই ঘুরে গেছিলাম। তখন ডান দিকে ঘুরেছিলাম আর এখন এটা আমাদের বাঁ দিকে পড়ছে। এই রাস্তা ধরে আমরা লামাতাপুর থেকে কোটা জাংশনের দিকে 16 কিলোমিটার এগিয়ে যাব। আর 16 কিলোমিটার পরে একটা ডান দিকে টার্ন আসবে, যে রাস্তাটা ধরে আমরা কোলাব ড্যামের দিকে ঘুরে যাব। একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আগের এপিসোডে আপনাদের বলেছিলাম 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইস্ট পাকিস্তান থেকে আসা বেশ কিছু রিফিউজিদের কোরাপুটের সেমিলিগুড়া টাউনে ক্যাম্প করে পুনর্বাসন দেওয়া হয়। এখানে ওড়িশা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওড়িশা টিম্বার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটা কারখানা স্থাপন করে। ক্যাম্পের বেশিরভাগ বাঙালি কারখানায় কার্পেন্টার হিসেবে যোগ দেয়। কোলাব ড্যাম তৈরি হলে এক বিশাল জলাধার বা লেকও তৈরি হয়। কিছু বাঙালি লেকের জলে মৎস্যজীবীর পেশা নেন। এখন সোনাবেডা ফিশিং বোট আর মাছ ধরার জাল তৈরির এক বড় কেন্দ্র। আশপাশ থেকে বহু মৎস্যজীবী এখানে কেনাকাটা করতে আসেন। পেছনের মোড় থেকে এই রাস্তায় কোলাব ড্যামের দূরত্ব খালি 10 কিলোমিটার। কিন্তু এই 10 কিলোমিটার কোরাপুটের আশেপাশের সবচেয়ে সিনিক রুটগুলির মধ্যে একটি। একদিকে দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি, অন্যদিকে ঘন সবুজ পাহাড় আর ভ্যালি, আর তার মধ্যে দিয়ে চলে গেছে আঁকা বাঁকা টারম্যাক।
এই ড্রাইভের এক্সপিরিয়েন্স ভুলতে পারবেন না। প্রত্যেক বাঁকে মনে হবে দাঁড়াই আর ছবি নিই, আর সেটা আমরা অবশ্যই প্রভূত মাত্রায় করছিলাম। ড্যামটা আরো আগে পড়বে। নদীতে বাঁধ দেওয়ার ফলে যে জলাধারের সৃষ্টি হয়েছে, এই সেই কোলাব বা আপার কোলাব ড্যামের বিশাল জলাধার, চারিদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি। আর রয়েছে পাহাড় শ্রেণীতে ঘেরা শান্ত সুন্দর ঘন সবুজ ভ্যালি। ওই যে নিচে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা ক্রস করে ড্যামে যেতে হয়, আর খুব শিগগিরই আমরা ওই ব্রিজের ওপরে উঠবো। এখান থেকে কত ছোট লাগছে, জুম করে দেখাচ্ছি। আর এই সেই ব্রিজ। এখন ব্রিজের ওপরে উঠে গেছি। ব্রিজের ওপর থেকে কিন্তু কোলাব ড্যামটা, মানে পুরো ড্যামের যে ওয়ালটা, সেটা খুব ভালো করে দেখা যায়, আর স্পিলওয়ে গুলো খুব ভালো করে দেখা যায়। এই হচ্ছে কোলাব ড্যামের স্পিলওয়ে। কল্পনা করুন এখান থেকে ফেনার মতো জল বেরোচ্ছে। ভূপৃষ্ঠ থেকে 3000 ফিট ওপরে ওড়িশার পাহাড়ে ঘেরা কোরাপুট জেলায় কোলাব নদীর ওপরে নির্মিত এই কোলাব বা আপার কোলাব ড্যাম। এটি একটি স্টেট ম্যাশনারি গ্র্যাভিটি ড্যাম, যার নির্মাণ 1976-এ শুরু হয়ে 1993-তে গিয়ে শেষ হয়। ড্যামটি প্রায় 180 ফিট উঁচু আর 2100 ফিট লম্বা। 114 স্কোয়ার কিলোমিটার ধরে ছড়ানো রিজার্ভয়ারের জল ধারণের ক্ষমতা প্রায় 1200 মিলিয়ন কিউবিক মিটার। এই ড্যাম থেকে 320 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এর জল এক বিশাল এলাকায় সেচের কাজে ব্যবহৃত হয় এবং তা ছাড়া পার্শ্ববর্তী কোরাপুট, জয়পুর, দামাঞ্জলি এবং সোনাবেড়া শহরগুলির পানীয় জলেরও যোগান দেয়। এ তো গেল র ফ্যাক্টস। কোলাব ড্যাম ওড়িশার অন্যতম চিত্তাকর্ষক সিনিক অ্যাট্রাকশন। ড্যামের পাশে কোলাব পার্ক নামে দারুণ সুন্দর একটি বটানিক্যাল গার্ডেনে প্রায় 200 প্রজাতির ফুল রয়েছে। সারা বছর হাজার হাজার টুরিস্ট এই সৌন্দর্য উপভোগ করতে আসেন। আমাদের আজকের মতো ড্যাম বাস্টিং শেষ। বেরিয়ে পড়লাম কোলাব ড্যাম থেকে। কোলাব ড্যাম থেকে NH 326 এর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর সেখান থেকে নেচার ক্যাম্প 8 কিলোমিটার। মানে টোটাল এই 15 কিলোমিটার রাস্তা এখন বেরোতে বাকি আছে। একটা টিপস দিই, আপনারা গাড়ি ভাড়া করে বা ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে এদিকে এলে কোলাব ড্যাম তো অবশ্যই একটা পয়েন্ট থাকবে, কিন্তু ভ্রমণ সূচি যদি এমন হয় যে কোরাপুট থেকে কোলাব দেখে আবার ব্যাক, তাহলে কিন্তু মূল জলাধারের পাশের রাস্তা দিয়ে সিনিক ড্রাইভ থেকে বঞ্চিত হবেন। ইনসিস্ট করবেন সেদিন অন্য পয়েন্ট যেমন গুপ্তেশ্বর, মাছকুন্ড, দুদুমা ইত্যাদি করে তবে কোলাব যাবেন। এতে ওই 10 কিলোমিটার সিনিক রুটটা দিয়ে ড্যামে আসতে পারবেন। মনে আছে নিশ্চয়ই সকালে বেরোনোর সময় দেখিয়েছিলাম আমরা কোথা থেকে বিকেলবেলা কোলাব ড্যাম থেকে আবার NH 326-এ এসে মিশবো। এই সেই পয়েন্ট। এইখান থেকে আমরা ডান দিকে আবার আমাদের নেচার ক্যাম্পের দিকে ঘুরে গেলাম। এই অঞ্চলের আবহাওয়া ও পরিবেশে কিন্তু খুব ভালো কফির উৎপাদন হয়। লোকালি উৎপাদিত কফি বিনসের পসরা নিয়ে কোরাপুট শহরে অনেক সুন্দর সুন্দর বুটিক ক্যাফেও আছে। নেচার ক্যাম্প পৌঁছানোর ঠিক 1 কিলোমিটার আগে বাঁ দিকে আসবে কফি বোর্ড। এটা কফি বিনস ফলানো থেকে কফি তৈরি করা পুরো প্রসেসটার ডেমনস্ট্রেশন ফার্ম। ভেতরে দারুণ কফি আর গোলমরিচের চাষ হচ্ছে, আর রয়েছে কফি বিনসের প্রসেসিং সেন্টার। একটা দারুণ কফি শপ আছে যেখানে আপনারা লোকাল কফিও কিনতে পারেন। হাতে সময় নিয়ে এসে 1 কাপ কফি খেয়ে যাবেন, ভালো লাগবে। সকাল 8টায় বেরিয়ে বিকেল 5টা, আজকে দীর্ঘ 9 ঘন্টায় আপনাদের 260 কিলোমিটার ঘুরিয়ে দেখালাম। ভালো লেগেছে নিশ্চয়ই। আমাদের পরের গন্তব্য লাগোয়া ছত্তিশগড়ের বস্তার জেলা। কোরাপুট ভালো লেগে থাকলে আগামী এপিসোডগুলি তো আরো কয়েক ধাপ ওপরে হতে চলেছে। তবে আর দেরি কেন? এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।